নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা ভূগোলের পোর্শন থেকে আমাদের ভারতবর্ষ বিষয়টি নির্বাচন করেছি। এখানে আমরা অনেকগুলো শূন্যস্থান পূরণ রেখেছি। আপনারা উত্তর দেওয়ার পূর্বে নিজেরা ট্রাই করতে পারেন, তাহলে আপনাদের ঘরে বসে একটা ছোট্ট রকমের মক টেস্ট হয়ে যাবে। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তৈরি করার পূর্বে আপনাদের কাছে আবেদন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। প্রথম যে প্রশ্ন সেটা আমরা এখানে অলরেডি করে নিয়েছি। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ঠিক আছে? অর্থাৎ দেশ আয়তনের দিক থেকে তো ভারতের স্থান সপ্তম, এটা বৃহত্তম হতে পারে না। এবং জনসংখ্যার দিক থেকেও আমরা সেকেন্ড পজিশনে আছি। তাহলে যদি বৃহত্তম বলা হয় তাহলে গণতান্ত্রিক দিক থেকে আমরা হচ্ছি বৃহত্তম। আমাদের দেশ ভারত ড্যাশ মহাদেশে অবস্থিত, এটা সকলেই জানেন। আমাদের দেশ ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। কিছু সহজ এবং কিছু জটিল প্রশ্ন নিয়ে আমরা এই সেটটা তৈরি করেছি, ঠিক আছে? ভারতের অবস্থান এশিয়ার কোন দিকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই জানি না ভারতের অবস্থান হচ্ছে এশিয়ার দক্ষিণে, এটা আপনারা মনে রাখুন। এশিয়ার দক্ষিণ দিকে ভারতের অবস্থান, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? ভারতের মূল ভূখণ্ড বলা হয়েছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি শুধু দক্ষিণতম বিন্দু বলা হয় তাহলে কিন্তু উত্তর আলাদা হবে, ঠিক আছে? এখানে শুধুমাত্র বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ড, এটা অ্যাড করা হয়েছে। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি হবে? কন্যাকুমারিকা। আমরা পরবর্তী প্রশ্নটাতে আসবো। আমাদের এখানেও সেটটার মধ্যে আছে ওই প্রশ্নটা, যে কখন শুধুমাত্র দক্ষিণতম বিন্দু কি হবে? মূল মধ্যরেখার পূর্বে অবস্থান করায় ভারত কোন গোলার্ধে আছে? মূল মধ্যরেখার পূর্বে অবস্থান করছে, তার মানে ভারত কোন গোলার্ধে যদি আছে বলা হয় সেক্ষেত্রে হবে পূর্ব গোলার্ধ, ঠিক আছে? এখানে কিন্তু মূল মধ্যরেখা কথাটা আছে, আপনারা এটা মাথায় রাখবেন। উত্তর বা দক্ষিণ কিন্তু জানতে চাইনি, আমাদের মূল মধ্যরেখার কোন দিকে আছে অবস্থান অনুযায়ী সেটা বলতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে পূর্ব গোলার্ধে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোণারক কোন রাজ্যে অবস্থিত? কোণারকের যে সূর্য মন্দির আছে, বিখ্যাত সূর্য মন্দির, এটা হচ্ছে কোণারক উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান কোণারকের সূর্য মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল, ঠিক আছে? ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী, এটা এই কারণে এরা প্রশ্নটা রাখা হয়েছে, অনেকেই শুধুমাত্র দিল্লি বলেন, কিন্তু দিল্লি বলতে দিল্লিকে দুটো ভাগে ভাগ করে নিলে ভালো হয়। একটা হচ্ছে শুধু দিল্লি আর একটা হচ্ছে নিউ দিল্লি। তাহলে ভারতের রাজধানী কোথায় হবে? একদম প্রমিনেন্ট অ্যান্সার হবে কিন্তু ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। ভারতের দক্ষিণে ড্যাশ মহাসাগর অবস্থিত। টোটাল যদি আপনি পুরো জিনিসটা যদি চিন্তা করে নেন, দক্ষিণ, এটাকে যদি দক্ষিণ দিক চিন্তা করি, এটা ধরুন ভারতবর্ষ, এই জায়গাটাই এই নিউ দিল্লিটাকেই ভারতবর্ষ ধরুন। এটা হচ্ছে পশ্চিম দিক, এখানে আছে আরব সাগর। একদম দক্ষিণে এখানে আছে ভারত মহাসাগর এবং এই পূর্ব এই জায়গাটাতে আছে বঙ্গোপসাগর। তাহলে ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ভারতের দক্ষিণে যদি জানতে চায় তাহলে হবে ভারত মহাসাগর অবস্থিত, ঠিক আছে? ভারতের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে ড্যাশ দ্রাঘিমা রেখা। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে ড্যাশ দ্রাঘিমা রেখা। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটাও মনে রাখুন। ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 10 নম্বর প্রশ্ন, সুন্দরবন অভয়ারণ্য ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত? আমরা সকলেই জানি সুন্দরবন অভয়ারণ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান সুন্দরবনকে কখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল, কোন সালে, ঠিক আছে? কেন দেওয়া হয়েছিল আপনারা জানেন? সুন্দরবনকে কখন সুন্দরবনকে কখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল সেটাই আপনারা জানান। পরবর্তী প্রশ্ন, ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে ড্যাশ। ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে, অর্থাৎ এই দিকটাতে এবং এই দিকটাতে, এই দুটো পার্টে কে ভেঙেছে? ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? কর্কট ক্রান্তি রেখা। এবং যদি আপনাদের কাছে জানতে চাওয়া হয় কোন কোন রাজ্যের উপর ভারতের কোন কোন রাজ্যের উপর কর্কটক্রান্তি রেখা গিয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার একটা শর্টকাট ট্রিক্সও আছে, আপনারা সেটাও মনে রাখতে পারেন।
ওটা হচ্ছে যদি কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে যদি জানতে চায় তাহলে গুজরাট হবে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছুটা আছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং নিচ দিকটাতে আছে ত্রিপুরা। ঠিক আছে, এটার একটা শর্টকাট ট্রিক্স আছে, ওই কর্কট মিস্ত্রি ঝেড়ে গামছা পরে এই ধরনের একটা শর্টকাট ট্রিক্স আছে, ওটা দিয়েও আপনারা মনে রাখতে পারেন এবং সেখান থেকে স্টেটের নামগুলোও চলে আসবে। ঠিক আছে, ভারতের ড্যাশটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ভারতে মোট কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে? ভারতে প্রায় 7টির মতো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ঠিক আছে, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটি আছে? ভারতের যে শিডিউল আছে সেই শিডিউলে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। এছাড়াও কিন্তু অনেক আঞ্চলিক ভাষাও আছে, এই 22টি ভাষা কিন্তু সংবিধান স্বীকৃত। ঠিক আছে, সংবিধানে এই 22টি ভাষা নিয়ে বলা হয়েছে। আয়তনের বিচারে ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আয়তনের বিচারে রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, খুব ইম্পর্ট্যান্ট। এবং আমরা অনেকটাই এখানে যদিও মহাদেশ বলা হয়েছে, এখানে দেশ আয়তনের বিচারে রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য? ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এখানে আমরা একটু সংশোধন করে নেব, এখানে আয়তনের বিচারে রাশিয়া পৃথিবীর বৃহত্তম এখানে দেশ হবে। এবং নিচে কমেন্ট সেকশনে জানান যে সেকেন্ড পজিশনে কোন দেশটা আছে আয়তনের দিক থেকে। ঠিক আছে, এবং আমরা আছি 7ম স্থানে। ভারত হচ্ছে 7ম বৃহত্তম দেশ। ঠিক আছে, এখানে মহাদেশ হবে না, এটা আয়তনের বিচারে রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ। এবং সেকেন্ড পজিশনে কে আছে আপনাদের জানাতে হবে। বিবেকানন্দ রক অবস্থিত তামিলনাড়ুর কোথায়? তামিলনাড়ুর কোথায় বিবেকানন্দ রক অবস্থিত এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? বিবেকানন্দ রক অবস্থিত কন্যাকুমারিকায়। এটা সঠিক উত্তর হচ্ছে কন্যাকুমারিকা। বিবেকানন্দ রক অবস্থিত তামিলনাড়ুর কন্যাকুমারিকায়। ভারতের বৃহত্তম শহর কোনটা? ভারতের বৃহত্তম শহর হচ্ছে, আমরা আগেও বলেছিলাম ভারতের বৃহত্তম শহর বা মহানগর হিসাবে যাই জানতে চাক সেটা হবে মুম্বাই। আমাদের বাণিজ্যিক নগরী বলা হয় মুম্বাইকে। ঠিক আছে, ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। ভারতের সাক্ষরতার হার কত যদি বলা হয়? ভারতের সাক্ষরতার হার হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। পরবর্তী সেন্সাস কখন হবে? 2021-এ হবে আরো পরবর্তী সেন্সাস, 74.04%। ঠিক আছে, আমাদের সাক্ষরতার হার কত? 74.04%। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক দিয়ে ভারতের স্থান কত? আয়তনের দিক দিয়ে ভারতের স্থান আমরা বললাম, আয়তনের দিক দিয়ে ভারতের স্থান হচ্ছে পৃথিবীতে 7ম স্থান। এটা হচ্ছে 7ম। এবং জনসংখ্যার দিক দিয়ে আমাদের স্থান হচ্ছে 2য়। ভারতের জনবহুল রাজ্য কোনটি? ভারতের যে জনবহুল রাজ্য তার মধ্যে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই মহারাষ্ট্র করে কিন্তু মহারাষ্ট্র হবে না। ভারতের জনবহুল রাজ্য যদি বলা হয় তাহলে হবে উত্তরপ্রদেশ। এবং এখান থেকেই কিন্তু সব থেকে বেশি লোকসভা এবং রাজ্যসভার আসন যদি বলা হয় কোন স্টেটে সব থেকে বেশি, উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশ হচ্ছে আর একটা স্টেট যেখান থেকে সব থেকে বেশিবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এটাও মনে রাখুন। পশ্চিমবঙ্গের ড্যাশ শহরের উপর কর্কটক্রান্তি রেখা বিস্তৃত? অনেকগুলো শহরের উপর দিয়ে গিয়েছে, কিন্তু এখানে যে কোনো একটা শহরের নাম জানতে চেয়েছে। পশ্চিমবঙ্গের এটা হবে কোন শহরের উপর? এটা হবে কৃষ্ণনগর। সব থেকে ভালো অ্যান্সার হবে কৃষ্ণনগর, মাটির পুতুলের জন্য বিখ্যাত। ঠিক আছে, কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত। ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণের বিস্তার কত? উত্তর দক্ষিণ মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে উত্তর দক্ষিণ আর এটা পূর্ব এবং পশ্চিম। উত্তর দক্ষিণে বিস্তার কত হবে? উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিমি। 3214 এত কিলোমিটার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত? 3214 কিলোমিটার। এবং যদি বলা হয় পূর্ব পশ্চিমের বিস্তার কত?
অর্থাৎ এই বিস্তারটা কত হবে পূর্ব পশ্চিমে? ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। এবং এটা যদি আপনার কাছে জানতে চায় যে এই দুটো বিস্তারের মধ্যে তফাৎ কত, এখানে দেখে নিন। 3 আছে 4 1 দিতে, 3 আছে 11 8 দিতে, হাতে থাকে 1, 9 কে 10, 10 আছে 12 2 দিতে, ঠিক আছে। এবং 2 কে 3, এটার ডিফারেন্স কত হচ্ছে 281 মতো এটার ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি বিয়োগটা মনে হয় ঠিকই আছে, তবু একবার দেখে নেবেন। ভারতের পশ্চিমতম অংশের দ্রাঘিমা কত? ভারতের পশ্চিমতম অংশের দ্রাঘিমা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট। এটা কিন্তু পূর্ব দ্রাঘিমা। এখানে এমন নয় যে আপনাকে পশ্চিমতম দ্রাঘিমা জানতে চেয়েছে তার মানে এটা পশ্চিম হতে হবে, এরকম কিন্তু কিছু নয়। এখানে ভারতের পশ্চিমতম অংশের দ্রাঘিমা, যেহেতু ভারত আমরা কোন গোলার্ধে অবস্থিত বলেছিলাম প্রথমেই, আমরা বলেছিলাম পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই এর দ্রাঘিমা সবসময় পূর্বই হবে। এবং একবারে পশ্চিম প্রান্তের দ্রাঘিমা কত? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। পরবর্তী প্রশ্ন, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ, ঠিক আছে। 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ, এটাও মনে রাখুন। এবং ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, এটাও মনে রাখুন। ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। বর্তমান ভারতে রাজ্য কতগুলো আছে? বর্তমান ভারতে রাজ্যের সংখ্যা হচ্ছে 29টি, ঠিক আছে। বর্তমান ভারতে রাজ্যের সংখ্যা কতগুলো আছে? 29। ভারতের আয়তন কত? বিভিন্ন বইয়ে বিভিন্ন পাবেন, ইতর বিস্তর একটু চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল হচ্ছে 32, 87, 782 এত বর্গ কিমি, ঠিক আছে। একাদশ শত হাজার অযুত লক্ষ 32,87,782 বর্গ কিমি, অর্থাৎ প্রায় 33 লক্ষের কাছাকাছি। ভারতের সংযোগকারী ভাষা কোনটিকে বলা হয়? যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটাকেই সংযোগকারী ভাষা বলা হয়, সেটি হচ্ছে ইংরাজি, ঠিক আছে। ভারতের সংযোগকারী ভাষা হচ্ছে ইংরাজি, এটা মনে রাখুন। ভারতের ড্যাশ হলো জনবিরল রাজ্য। জনবিরল মানে যেখানে সব থেকে জনসংখ্যা কম। এখানে শুধুমাত্র কিন্তু টোটাল জনসংখ্যার দিকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সিকিম। এবং আমরা জনবহুল রাজ্য কোনটা বলেছিলাম? উত্তরপ্রদেশ। এটা কিন্তু ঘনত্বের দিক থেকে কিন্তু বলেনি, ঘনত্বের দিক থেকে হলে হতো অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সব থেকে জনবিরল রাজ্য ঘনত্বের দিক চেয়ে, ঠিক আছে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া কোন নদীর তীরে অবস্থিত? মান্ডোভি। এবং গোয়ার রাজধানী কোনটা? গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। গোয়া হচ্ছে আমাদের খুব মনোরম স্থান পর্যটনের জন্য। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, যেটা আমরা বলছিলাম ভারতের, আমরা পূর্বে কি বলেছিলাম? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? কন্যাকুমারিকা। কিন্তু যদি বলা হয় ভারতের দক্ষিণতম স্থলবিন্দু যদি বলা হয় তাহলে কি হবে? ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এবং আপনারা জানান ভারতের উত্তরের স্থলবিন্দু কোনটা? একদম উত্তরে, সেটা সম্ভবত ইন্দিরা কল হবে, ঠিক আছে। আপনারা কমেন্ট সেকশনে জানান, মেবি সেটা ইন্দিরা কলই হবে। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর ড্যাশ উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর এটা তৃতীয় পজিশনে আছে কাঞ্চনজঙ্ঘাটা। ফার্স্ট আছে আমাদের হিমালয়, সেকেন্ড পজিশনে আছে গডউইন অস্টিন। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা, এই তিনটের উচ্চতা জানলেই আমাদের হবে, বাকিগুলোর না জানলেও চলে এবং অত ইম্পর্টেন্ট নয়। কাঞ্চনজঙ্ঘার যেটা উচ্চতা সেটা হচ্ছে 8,598 মিটারের মতো, ঠিক আছে। 8,598 এত মিটার, এটা মনে রাখুন, 8,598 মিটার। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটা? গডউইন অস্টিন। গডউইন অস্টিনকে আমরা আর কি বলতে পারি? গডউইন অস্টিনকে আমরা কেটু বলতে পারি, কেটু সিংহ। কিং অফ কারাকোরাম, এই জন্য ডবল কে ইউজ করা হয়, কিং অফ কারাকোরাম। এবং এর উচ্চতা কত? 8,611। এর উচ্চতাটাও মনে রাখতে হবে, 8,611 এত মিটার। আর হিমালয়ের উচ্চতা কত? 8,848 মিটার, ঠিক আছে। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত ড্যাশ হিমালয়। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এটা কোথায় অবস্থিত?
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এটা হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। হিমাদ্রি হিমালয়, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলা হয়? দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলা হয় উপত্যকা। ঠিক আছে, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলা হয় উপত্যকা। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলা হয় তরাই অঞ্চল। ঠিক আছে, ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলা হয় তরাই অঞ্চল। হিমালয়ের একেবারে দক্ষিণে কি আছে? হিমালয়ের একেবারে দক্ষিণে আছে শিবালিক। হিমালয়ের একেবারে দক্ষিণে আছে শিবালিক, এটা মনে রাখুন। এবং পরবর্তী প্রশ্ন, কয়াল বলতে কি বোঝায়? কয়াল হচ্ছে এক ধরনের লবণাক্ত উপহ্রদ, এগুলোকে বলা হয় কয়াল, লবণাক্ত উপহ্রদ। ভারতের বিখ্যাত কয়াল কোনটা? ভেম্বানাদ কয়াল। কয়াল বলতে বোঝায় লবণাক্ত উপহ্রদ। ব্যারেন কি? ব্যারেন হলো এক প্রকারের আগ্নেয় দ্বীপ। ঠিক আছে, ব্যারেন হলো এক প্রকারের আগ্নেয় দ্বীপ। আমাদের দুটো আগ্নেয় দ্বীপ আছে, একটা হচ্ছে ব্যারেন এবং একটা হচ্ছে নরকুন্ডাম। এই দুটোর মধ্যে কোনটা সক্রিয় এবং কোনটা নিষ্ক্রিয়, এটা আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা খুব সহজ সরল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকবে। যদি কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।